একটা সময় ছিল ধরুন ১৯ আর ২০ শতকে যখন একটা রাজনৈতিক আর অর্থনৈতিক ধারণা পুরো বিশ্বকে একেবারে তোলপাড় করে দিয়েছিল। নামটা হলো সমাজতন্ত্র। কি ছিল এর মূল কথাটা? খুব সহজ। এমন একটা পৃথিবী করা হবে যেখানে কোনো শোষণ থাকবে না, সবাই সমান। কিন্তু এই স্বপ্নের সাথে বাস্তবের মিল হলোটা কতটুকু? চলুন আজ এই স্বপ্নের সাথে বাস্তবের ফারাকটা ঠিক কোথায় সেটাই একটু বোঝার চেষ্টা করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আমাদের সবার মনে আসে সেটা হলো, আচ্ছা, শোষণ ছাড়া একটা সমাজ কি আসলেই গড়া সম্ভব? এই একটা প্রশ্নই কিন্তু সমাজতন্ত্রের একেবারে গোড়ার কথা। আর এটাই আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, স্বপ্নটা এত সুন্দর কিন্তু বাস্তবতাটা এত কঠিন, এটা বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে যে সমাজতন্ত্রের মূল ভিত্তিটা কি, এর আসল লক্ষ্যটা কী ছিল। একদম সহজ করে বললে সমাজতন্ত্র হলো এমন একটা সিস্টেম যেখানে দেশের জমি, কলকারখানা, টাকা পয়সা, উৎপাদনের যা যা উপকরণ আছে সেগুলোর মালিক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোম্পানি নয়। মালিক হলো হয় রাষ্ট্র, নয়তো পুরো সমাজ। আর এর পেছনের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, ধনী গরিবের তফাৎ মিটিয়ে দেওয়া। এমন একটা সমাজ বানানো যেখানে কোনো উঁচু নিচু শ্রেণী থাকবে না আর কেউ কাউকে শোষণ করতে পারবে না। আচ্ছা, তাহলে এবার একটু ভাবা যাক, কেন এই আইডিয়াটা লক্ষ লক্ষ মানুষকে এতটা আকর্ষণ করেছিল, এতটা অনুপ্রাণিত করেছিল? আসলে এই যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো শুনলে অবাক হতে হয়। সত্যি অসাধারণ ছিল সেই স্বপ্নগুলো। একবার শুধু কল্পনা করুন তো, এমন একটা সমাজ যেখানে সবার আর্থিক অবস্থা প্রায় সমান, কেউ কাউকে ঠকিয়ে বড়লোক হচ্ছে না, সবার খাওয়ার, থাকার জায়গা, পড়াশোনা আর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে রাষ্ট্র নিজে। দেশের অর্থনীতি চলছে একেবারে পরিকল্পনা করে, যাতে একটু অপচয় না হয়। আর সবচেয়ে বড় কথা, সমাজের মূল ভিত্তিটাই হবে সহযোগিতা, একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতার নয়। এই অসাধারণ স্বপ্নটাই ছিল সমাজতন্ত্রের আসল আকর্ষণ। শ্রমিক শ্রেণীর মুক্তি, কার্ল মার্কসের এই একটা কথাই যেন সমাজতন্ত্রের পুরো আবেগটাকে একবারে প্রকাশ করে দেয়। ভাবুন, শতাব্দীর পর শতাব্দী ধরে যে শোষণ চলে আসছিল, সেখান থেকে মুক্তির এই ডাক স্বাভাবিকভাবেই কোটি কোটি মানুষকে বিপ্লবের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু কথায় আছে না, সব সুন্দর স্বপ্নের শেষটা সুন্দর হয় না। এখানেও ঠিক তাই হলো। আদর্শের সাথে বাস্তবের একটা বিরাট সারাক তৈরি হলো। এখন আমরা দেখব বাস্তবে প্রয়োগ করতে গিয়ে সমাজতন্ত্রের ওই সুন্দর ধারণাগুলো কেন মুখ থুবড়ে পড়ল। চলুন এর পেছনের কঠিন সত্যিটা এবার জানা যাক। আর এখানেই সমাজতন্ত্রের প্রথম এবং সবচেয়ে বড় সমস্যাটা সামনে চলে আসে। দেখুন, আদর্শটা ছিল সবাই সমান সুযোগ সুবিধা পাবে, কিন্তু বাস্তবে কি হলো? যখন একজন যে খুব খাটছে আর একজন যে কিছুই করছে না, দুজনই মাস শেষে একই জিনিস পাচ্ছে, তখন কি হবে? স্বাভাবিকভাবেই ভালো করে কাজ করার উৎসাহটাই তো চলে যাবে, তাই না? এই যে একটা মানসিকতা তৈরি হলো, কাজ করলেও যা, না করলেও তা, এটাই দেশের উৎপাদন ব্যবস্থাকে এক্কেবারে ধ্বংস করে দিল। শুধু তাই নয়, এর জন্য সাধারণ মানুষকে তাদের স্বাধীনতার একটা বিশাল মূল্য দিতে হয়েছিল। রাষ্ট্রই ঠিক করে দিত কে কি পড়তে পারবে, কে কি বলতে পারবে, এমনকি কে কোন চাকরি করবে। আস্তে আস্তে রাষ্ট্র এতটাই শক্তিশালী হয়ে উঠল যে সেটা এক নায়কতন্ত্রের চেহারা নিল। আর এত বড় একটা সরকারি ব্যবস্থা চালাতে গিয়ে জন্ম নিল ভয়াবহ দুর্নীতি আর অদক্ষতা। এর সাথে আর একটা সমস্যা ছিল, বাজারে কোনো প্রতিযোগিতা নেই, তাই মানুষের কাছে পছন্দেরও কোনো অপশন ছিল না, আর জিনিসপত্রের মানও হয়ে গিয়েছিল একদমই বাজে। এই যে বিশাল সরকারি ব্যবস্থার অদক্ষতা, এটাকে বোঝানোর জন্য একটা শব্দ খুব ব্যবহার করা হয়, রেড টেপিজম, বা বাংলায় যাকে আমরা বলি লাল ফিতার দৌরাত্ম্য। এর মানেটা কি? এর মানে হলো সরকারি সিস্টেমে একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরতেই থাকে, কোনো সিদ্ধান্ত নিতে দেরি হয়। এই যে প্রক্রিয়াগত জটিলতা, এটাই পুরো সিস্টেমটাকে প্রায় অচল করে দিয়েছিল। যদি আমরা খুব সংক্ষেপে এর ইতিহাসটা দেখি, তাহলে কি দেখতে পাই? ১৯ শতকে এই ধারণার জন্ম হল শিল্প পুঁজিবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে। ২০ শতকে এসে এর প্রয়োগ দেখা গেল, যেমন স্ট্যালিনের রাশিয়া বা মাওয়ের চীনে। কিন্তু সেখানে এটা একটা স্বৈরাচারী রূপ নিল। আর শেষটা হল ২০ শতকের শেষের দিকে, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। আর এর সাথেই বিশুদ্ধ সমাজতন্ত্রের যে মডেলটা,
সেটা বিশ্ব রাজনীতি থেকে প্রায় হারিয়েই গেল। তাহলে কি সমাজতন্ত্রের গল্পটা এখানেই শেষ? এটা কি পুরোপুরি ব্যর্থ একটা আইডিয়া? না, এখানেই কিন্তু সেই প্যারাডক্স বা বৈপরীত্যের আসল সমাধানটা লুকিয়ে আছে। একটা রাজনৈতিক ব্যবস্থা হিসেবে এটা হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু এর মূল দর্শনটা সেটা কিন্তু হারিয়ে যায়নি। চলুন দেখি কিভাবে সেটা টিকে রইল। এই যে বিবর্তনের ধাপগুলো, এগুলো দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমে ছিল একটা সুন্দর আদর্শ শোষণমুক্ত সমাজ। দ্বিতীয় ধাপে স্বৈরতন্ত্র আর অদক্ষতার কারণে এর বাস্তব প্রয়োগটা ব্যর্থ হল। কিন্তু তৃতীয় ধাপে এর একটা মূল কথা টিকে গেল, যেটা হলো একটা রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের ভালো মন্দ দেখা। আর চতুর্থ ধাপে এসে কি হলো? আজকের গণতান্ত্রিক দেশগুলো ঠিক এই ধারণাটাই গ্রহণ করল আর তৈরি করল আধুনিক ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র। সুতরাং যদি এক কথায় সারমর্মটা বলে, তাহলে দাঁড়ায় সমাজতন্ত্র তার ১০০ ভাগ খালেস রূপে হয়তো টেকেনি, কিন্তু এটা যে দর্শনটা আমাদের দিয়ে গেছে যে মানুষের ভালো মন্দের জন্য রাষ্ট্র দায়ী, সেই দর্শনটা কিন্তু আজকের আধুনিক বিশ্বে একেবারে গেঁথে গেছে। আর একেবারে শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক সবার জন্য। একদিকে গণতন্ত্রের ব্যক্তি স্বাধীনতা আর অন্যদিকে সমাজতন্ত্র থেকে পাওয়া অর্থনৈতিক নিরাপত্তার ধারণা, এই দুটোকে মিলিয়ে যে কল্যাণমূলক রাষ্ট্র তৈরি হয়েছে, সেটাই কি আজকের পৃথিবীর জন্য সেরা ব্যবস্থা, নাকি এর থেকেও ভালো কিছু সম্ভব?